আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক কমরেড ডক্টর সুকৃতি ঘোষাল বেঙ্গল এডিটর পত্রিকাকে তার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতার কথা জানালেন। যে সমস্ত ধরনের যারা হচ্ছে যে মানুষ আছেন সমাজে, আমি অফিসাররা তারাও হচ্ছে একদিক থেকে শ্রমিক তারা, এবং তাদের সাহায্য আমাদের দরকার, এবং অফিসাররা তারা নীতি নির্ধারণের একটা জায়গাতে রয়েছেন। তাদের কাছে আমাদের বক্তব্য, শ্রমিক স্বার্থ রক্ষার বক্তব্যটা যদি সঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে তারা নিশ্চয়ই যুক্তিবাদী মানুষ। তারা তাদের যুক্তি দিয়ে আমাদের কথার মধ্যে সারবত্তা থাকলে সেটা গ্রহণ করবেন, এবং গ্রহণ করে তারা প্রত্যেকেরই কিছু ডিসক্রিশনারি পাওয়ার থাকে। বিশেষ করে আমি তো প্রিন্সিপাল হিসেবে কাজ করেছি। সরকারি নীতি রূপায়ণ যেমন করতে হয়, ঠিক তেমনি সেই নীতি রূপায়ণের মধ্যে কিছু সুরক্ষা মানুষকে দেওয়া সম্ভব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে কন্ট্রাকচুয়াল কিছু স্টাফ ছিলেন আমার কলেজেতে, মেটারনিটি লিভের কথা যখন হলো, তখন সেখানে কোথাও লেখা ছিল না। প্রথমের দিকে যখন এই প্রশ্ন উঠেছিল, তাদের মেটারনিটি লিভের কথা ওঠেনি প্রশ্ন, কিন্তু আমরা তখন হচ্ছে গভর্নিং বডিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না হলেও এটা যে নারীদের অধিকারের ব্যাপার, অতএব আমার গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকেও মেটারনিটি লিভ দেওয়া হবে। পার্মানেন্ট পোস্টে, সাবস্ট্যান্টিভ পোস্টে যারা কাজ করছে, তারা যদি মেটারনিটির যোগ্য হন, লিভের যোগ্য হন, এরাও যোগ্য হবেন। এই ডিসক্রিশনারি পাওয়ারটুকুকে আমরা ব্যবহার করতে পেরেছিলাম। আমি আমার কর্তৃপক্ষকে ভাবিয়ে তারা সেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেও ঠিক তেমনি অফিসাররা তাদের সরকারি নীতি রূপায়ণ তাদেরকে করতে হয়, বাধ্য থাকেন তারা, কিন্তু তার মধ্যে থেকেও যতটুকু করা যায় সেইটুকু করার ব্যাপারেতে তারা উৎসাহী নিশ্চয়ই হবেন, যদি আমরা তাদের কাছে পৌঁছতে পারি, তাদের কাছে আবেদন করতে পারি, যুক্তি দিয়ে আমাদের মত তাদের কাছে প্রতিষ্ঠা করতে পারি। আগামী দিনে বর্ধমান দুর্গাপুর নিয়ে কী ভাবছেন? দেখুন না, বর্ধমান দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রটি একটা বিশেষ চরিত্র আছে। এটার একটা দিকে শিল্পাঞ্চল, এবং শিল্পাঞ্চল মানে শুধু সাধারণ শিল্পাঞ্চল নয়, নব্য শিল্পাঞ্চল নয়, একটা দীর্ঘদিনের একটা শিল্প বড় একটা এলাকা। দুর্গাপুরকে কেন্দ্র করে আপনারা জানেন, সে আসানসোল এবং দুর্গাপুর আমার একই নিঃশ্বাসে বলতে হয়, কিন্তু আমরা বর্তমানে তো নিশ্চয়ই দুর্গাপুর কেন্দ্রই বলবো। দুর্গাপুরের শিল্পাঞ্চল, আর ওদিকে রয়েছে আপনার গড়শি থেকে মন্তেশ্বর পর্যন্ত পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা এলাকা, এটা কৃষি অঞ্চল। এখানে কৃষক এবং শ্রমিক উভয়ই যে বর্তমান সরকারের তাদের জনবিরোধী নীতির শিকার, তারা কীভাবে শিকার, শিল্পাঞ্চলের শ্রমিকরা কীভাবে শিকার, সেখানেতে স্থায়ী পদের বিলোপ, চুক্তি শ্রমিকদের নিরাপত্তার অভাব, তাদেরকে আর্থিকভাবে তাদের শোষণ, সেই কথাগুলো তুলে ধরবার চেষ্টা করছি। গ্রামাঞ্চলে কৃষকদের যে সমস্যা, যেমন হচ্ছে যে তারা উৎপাদিত যে পণ্য তার দাম পায় না, ন্যূনতম সহায়ক মূল্য নেই, 100 দিনের যে মজুরি, 100 দিনের কাজ, সেটাকে 100 দিনই কেন থাকবে, বিগত তো কয়েক বছর সেটা বন্ধই রয়েছে। কিন্তু বন্ধ থাকার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দোষ দিচ্ছে, যে তারা বলছে যে তারা টাকা আটকে রাখতে পারে। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের সঙ্গে একটা বিষয়েতে সহমত, যে যারা কাজ করেছে তাদের টাকা আটকে রাখা উচিত নয়, এবং এটার বিরুদ্ধে রাজ্য সরকার আটকে রেখেছে। রাজ্য সরকারও সুপ্রিম কোর্ট, হাইকোর্টেতে গিয়ে তার জন্য আইনি কোনো যেভাবে টাকাটা আদায়ের ব্যবস্থা করতে পারে, তারাও কিন্তু করতে চায় না। তারা শুধু তরজা করতে ব্যস্ত। এবং দেখুন যে সম্প্রতি একটা কাগজেতে দেখলাম যে রাজ্য সরকার যাদের টাকা বাকি আছে 100 টাকা, নিজস্ব তহবিল থেকে কিছু, যদিও রাজ্য সরকারের তহবিল একবারে তলায় গিয়ে পৌঁছেছে, সবই ধার করা টাকা, যাই হোক, সে থেকে রাজ্য সরকার মিটিয়ে দেবার একটা প্রকল্প নিয়েছিল, কিন্তু সেখানেও সেই টাকা গেছে, এবং প্রকৃত যারা কাজ করেছে তাদের কাছে নয়, স্থানীয় দাদারা তারা সেই টাকা তুলে নেবার চেষ্টা করেছে, অন্তত তাদের নামে অ্যাকাউন্ট থেকে নেবার চেষ্টা, এই কথা খবরের কাগজ পড়ে আমি জেনেছি। তাই এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের একটা ব্যবস্থা নেওয়া দরকার। রাজ্য সরকারও সে বিষয়ে উৎসাহী নয়, তারা শুধু এইটাকে একটা ইস্যু করে জনমানসে আমরা একে অপরের প্রতিপক্ষ, এইটাই প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত প্রতিপক্ষ এরা কেউ। দুর্গাপুরবাসীর কাছে আমার বার্তা একটা, আমি খুব ব্যথিত হয়েছি। আমি দুর্গাপুরে আমার দাদা কাজ করতেন, দুর্গাপুর স্টিলেতে এক দাদা, আমার জেঠতুতো দাদা, MAMC-তে এক জেঠতুতো দাদা কাজ করতেন।
এখানে আমার এক আত্মীয় মানে আমার স্ত্রীর বড়দিদির বিয়ে হয়েছে গোপীনাথপুর এলাকাতে। এই দুর্গাপুর আমার আসা যাওয়া আছে, কিন্তু শিল্পাঞ্চলেতে মানে এই যে ঘোড়া যেটাকে বলে সেটা তো আমি এই পদযাত্রার আগে করিনি। সেখানে গিয়ে দেখছি যে ব্যাপক একটা পরিকাঠামো রয়েছে, কিন্তু প্রায় শ্মশান হয়ে যাচ্ছে, কোয়ার্টারগুলো ভেঙে পড়ছে, সেখানেতে আগাছা জন্মাচ্ছে। এইগুলো কি মানে এটা একটা স্বপ্ন নিয়ে দুর্গাপুর মানে গড়া হয়েছিল, এবং এটা তো এমন নয় যেটা অলাভজনক একটা সংস্থা। এর পুনরুজ্জীবন ঘটাতে হবে, এবং সেটা করতে গেলে আধুনিকীকরণ করতে হবে। আজকের দিনেতে আধুনিকীকরণ করতে গেলে যেহেতু প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণ, তাই হয়তো শ্রমনিবিড় আপনার হবে না। আগে যত শ্রমিক একটা জায়গাতে সেক্টরেতে কাজ করতেন, এখন ততটা হবে না, কিন্তু তার জন্য অনুসারী শিল্পগুলো রয়েছে প্রসারণ, সেটা দরকার। সেই বিষয়গুলো যাতে করে দুর্গাপুর শিল্পাঞ্চল, আমি ছোটোবেলাতে মনে আছে আমার কত সালে মনে নেই, একবার দুর্গাপুরেতে যখন দাদা কাজ করতেন একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তখনও টেলিভিশন আসেনি কো, মাঠেতে গিয়ে আমি সেই ক্রীড়া প্রতিযোগিতাতে দেখেছিলাম 70-এর দশকে প্রথমে হয়তো অ্যালয়, দুর্গাপুর ইত্যাদি সব নিয়ে সে কি মানে নৈপুণ্য, যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, গম গম করছিল সমস্ত গ্যালারি। তো সেই শিল্পাঞ্চল আবার সেরকম হাসুক, সেই সুদিন ফেরত আসুক, এবং সেই সুদিন ফেরত নিয়ে আসার ক্ষেত্রেতে আমার যা করণীয়, যদি আমি নির্বাচিত হই সংসদে, মানে একজন সাংসদের যা যা প্রক্রিয়ার মাধ্যমেতে মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রেতে অগ্রণী এবং উৎসাহী হওয়া উচিত, আমি তার সদ্ব্যবহার করার চেষ্টা করব। এটাই আমার বার্তা। Thank you for watching this video. Like and share our video, and please subscribe our channel.